দালিলিক সাক্ষীতে চলে গেলেন যে দালিলিক সাক্ষী দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষী আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষী। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছে প্রাথমিক সাক্ষী। অবশ্যই প্রাথমিক সাক্ষী দিয়েই কোনো মামলাকে প্রমাণ করতে হয়। তবে প্রাথমিক সাক্ষী কখন প্রাথমিক সাক্ষী না দিয়ে মাধ্যমিক সাক্ষী দেওয়া যায়, সেই প্রশ্নটাও আমাদের করে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডাইং ডিক্লারেশন, অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা থেকে প্রশ্ন প্রত্যেক বছরই করার চেষ্টা করে। মৃত্যুকালীন ঘোষণা কি, মৃত্যুকালীন ঘোষণার অপরিহার্য উপাদান কি, কোন কোন ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণাটাকে গ্রহণ করা যায়। আমাদের আর একটা প্রশ্ন থাকে এই 32 নাম্বার সেকশন থেকে, সে হলো পুলিশের কাছে যদি কোনো ঘটনার বা মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, সেটা গ্রহণযোগ্য কি না, মৃত্যুকালীন ঘোষণা কয়টি উপায়ে দেওয়া যায়। বিভিন্ন প্রকারের প্রশ্ন আপনাকে এই মৃত্যুকালীন ঘোষণা থেকে করতে পারে। তাহলে 4 শ্রেণীর ব্যক্তি আদালতে যদি হাজির না হতে পারে, 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ঘোষণা দিতে পারবেন। এই ঘোষণার মধ্যে 32-এর প্রথম নাম্বারটাই বলা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা। এছাড়াও আরো 8 প্রকারের বিষয় আছে, অর্থাৎ 4 শ্রেণীর ব্যক্তি 8টি বিষয়ের ক্ষেত্রে বক্তব্য দিবেন, যেগুলো প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করা যাবে। খুব গুরুত্বের সাথে দেখবেন এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আপনার কাছে একেবারে পরিষ্কার, আপনার পরিষ্কার হওয়ারই কথা। আমরা বিভিন্ন সময় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি যে মৃত্যুকালীন ঘোষণার যে নীতি, সেই বিষয়গুলো কি, শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুটাকেই নিশ্চিত করার পরবর্তীতে যে ঘটনা, মৃত্যুটার যে কারণ সেটা নিয়ে যখন কোনো ঘোষণা দেওয়া হয়, সেটাকেই আমরা মৃত্যুকালীন ঘোষণা বলে থাকি। যে কারোর কাছে দেওয়া হয়, যে কারোর কাছে কিন্তু এটা হয়, সেটা পুলিশকে বলুক আর অমুককে বলুক তমককে বলুক, যেভাবেই বলুক না কেন, সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন যেভাবেই আসুক, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আমি আশা করি। আর একটা প্রশ্ন ইংলিশে করে এবং বিভিন্ন সময় আপনারা দেখতে পাবেন এই প্রশ্নটা করে, এক্সপার্ট ওপিনিয়ন নিড ভেরি কেয়ারফুল এক্সামিনেশন। এই প্রশ্নটা করে যে এক্সপার্ট যে ওপিনিয়ন আপনি নেবেন, অর্থাৎ 45 নাম্বার সেকশনে যে এক্সপার্ট ওপিনিয়ন নেবেন, সেক্ষেত্রে 45 থেকে 51 নাম্বার সেকশনে বিশেষজ্ঞের মতামত সম্পর্কে, প্রাসঙ্গিকতার সম্পর্কে বলা হয়েছে। কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিকতার কথা বলা হয়েছে, অর্থাৎ বিশেষজ্ঞের মতামত আপনি খুব একেবারে সতর্কতার সহিত নিতে হবে, এটা এক্সপ্লেইন করুন। এখন এই বিশেষজ্ঞর মতামত সম্পর্কে আমরা 45 নাম্বার সেকশনে দেখেছি কয়টা বিষয় সম্পর্কে আছে বিশেষজ্ঞের মতামত। পরিচিত ব্যক্তির প্রাসঙ্গিকতা বলা হয়েছে 47 নাম্বার সেকশন, লেখকের দ্বারা সাক্ষী, আবার আমাদের আরো কিছু প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে 47 নাম্বার, 48 নাম্বার, 49 হাতের লেখা 47 নাম্বার, 47-এর ক আছে প্রত্যায়নকৃত কর্তৃপক্ষের মতামত, তারপরে অধিকার বা প্রথা সম্পর্কে 48-এ আছে, রীতিনীতি সম্পর্কে আছে, আত্মীয় স্বজনের ব্যাপারে 50 নাম্বার সেকশন আছে। এগুলো থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আপনাকে করে ফেলতে পারে। একই সাথে আমরা পড়েছিলাম এবং পড়াও দেওয়া ছিল কখন এবং কোন অবস্থায়, অর্থাৎ মামলার বিচার পক্ষে বিচারের যে পক্ষগণের চরিত্র বিষয় নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল যে কখন প্রাসঙ্গিক এবং কখন অপ্রাসঙ্গিক, তাই না? এই প্রশ্নটা ছিল না আমাদের? জি স্যার, ছিল স্যার। এই প্রশ্নটাও ছিল। আমরা ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলাকে দুইটা ভাগে বিভক্ত করব এবং আমাদের চরিত্র কোথায় প্রাসঙ্গিক এবং কোথায় অপ্রাসঙ্গিক, সেই বিষয় নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব। এবং এখানেও কিন্তু আমাদের একটা প্রশ্ন বার কাউন্সিলে হয়েছে কিছুদিন আগেও, বার কাউন্সিলে 21 সালে নাকি 22 সালে, এখান থেকে প্রশ্ন হয়েছে কোথায় প্রাসঙ্গিক। তাহলে এই বিষয়গুলো নিয়ে দেখলেন। আবার আপনাকে যেই আর একটা প্রশ্ন করেছিলাম, দেওয়ানি মোকদ্দমায় ঘটনা প্রমাণের প্রয়োজন বা কোন ঘটনা প্রমাণের প্রয়োজন নাই, অর্থাৎ জুডিশিয়াল নোটিশ, অর্থাৎ আমাদের দুইটা প্রশ্ন ছিল এখানে। একটা হচ্ছে 57 এবং 58 নাম্বার সেকশনে দেওয়ানি মোকদ্দমায় যে সমস্ত ঘটনা প্রয়োজন আর যেখানে প্রয়োজন নাই। আমাদের খুব সুন্দরভাবে এই সেকশনগুলো নিয়ে আমাদের কথা হয়েছিল। আমার মনে হয় এই প্রশ্নে যে আমি কথা বলছি, আপনাদের সাথে আলোচনা করছি, এগুলো কি আপনাদের মনে হচ্ছে নাকি আমাদের কখনোই করি নাই বলে আমাদের মনে হচ্ছে যে আমরা কখনোই করি নাই, এরকম কি কারোর কাছে লাগছে এখনো? স্যার 159 ধারার মতো হচ্ছে স্যার। হ্যাঁ, 159 ধারার মতো হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে
আমাদের এই প্রশ্নগুলো থেকে যদি প্রশ্ন হয়, কখন যেই সকল বিষয় বিচারকের দৃষ্টি নেওয়া প্রয়োজন নাই, যেগুলো আপনার দৃষ্টিগোচরে দেওয়া আছে, সেগুলোকে নিড নট টু বি প্রুভ, অর্থাৎ জুডিশিয়াল ফ্যাক্ট নোটিশে নিড নট টু বি প্রুভ। আমাদের মোট কয়টা বিষয় আছে যেগুলো প্রমাণের প্রয়োজন হয় না? 11টা বিষয় মুখস্থ আছে না সবার? নাকি নাই? আচ্ছা স্যার, স্যার আছে স্যার, কিন্তু উল্টা পাল্টা হবে স্যার, একটু কিন্তু আছে। উল্টা পাল্টা হোক, উল্টা পাল্টা হোক। 11টা লিখতে পারলেই হলো। 11টা লিখতে পারলেই হলো। 11টা লিখতে পারাটাই যথেষ্ট। প্রশ্ন খুবই সম্ভাবনা এই প্রশ্নগুলি। তাহলে আপনাকে প্রশ্ন আসতে পারে, দালিলিক সাক্ষী কি, দালিলিক সাক্ষী কত প্রকারের, উত্তর দিবেন। দালিলিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স এন্ড সেকেন্ডারি এভিডেন্স। তাহলে দলিলটা কি? দলিল হলো স্যার ব্যবহারের উদ্দেশ্যে বা ব্যবহার করার প্রয়োজন হতে পারে, এই কারণে কোনো বস্তু বা পদার্থের উপরে অঙ্কিত, চিত্রিত, মুদ্রিত অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা হয়, এগুলো দলিল। বা সংরক্ষণ করা হয়, বা সংরক্ষণ করা হয়, বা সংরক্ষণ করা হয়। এছাড়াও লিথোগ্রাফ, ফটোগ্রাফ, এমনকি ব্যঙ্গচিত্রের একটা দলিল। ভেরি গুড। তাহলে দলিল কত প্রকার? কখন সেকেন্ডারি এভিডেন্স কখন গ্রহণযোগ্য হয়? কত নম্বর সেকশন? 65 নম্বর সেকশন অনুযায়ী 7টা ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। ওই 7টা যখন কিন্তু 7টা হলো স্যার, যখন ওই দলিলটা বিরুদ্ধ পক্ষের কাছে থাকে, জি, আর বিরুদ্ধ পক্ষ যখন ওই দলিলটার স্বীকৃতি দেয়, জি, আর দলিলটা যখন স্থানান্তর অযোগ্য হয়, জি, আর দলিলটা যদি সরকারি দলিল হয়, ওকে, মূল তারপর দলিলটা যদি বিনষ্ট হয়ে যায়, মূল দলিল যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও ওটা মানে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে। আর আর তো মনে করতেছে না, যে দলিলটা আদালতে পরীক্ষা করতে সুবিধাজনক নয়, বিশাল অনেক অনেক তথ্য থাকে, অনেক দলিল নিয়ে হ্যাঁ, আদালতের জন্য এটা মানে তথ্য উদ্ধার করা কষ্টকর, সেক্ষেত্রেও সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে। ভেরি গুড। তাহলে এখান থেকেও আমাদের প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ওই যে মনে আছে, এটাও আমাদের আবুল কালাম আজাদ ভাই বলেছিল, সেটা হলো 90, 91, 92, মনে আছে? জি স্যার। জি, দালিলিক সাক্ষ্য বর্জন। জি, মনে আছে ওই প্রশ্নটা? আগে সঙ্গে 91, 92, 93, 94। আর 90 নম্বর সেকশন মনে আছে? 90 নম্বর সেকশন 30 বছর 30 বছরের পুরাতন দলিল, আর 30-এর ইয়েতে আসে, কতে আসে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড। হ্যাঁ, তাহলে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আমাদের দুইটা কথা মনে রাখতে হচ্ছে। দলিলটা 30 বছরের পুরাতন হইতে হবে এবং দলিলটা সঠিক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হইতে হবে, তাই না? জি স্যার, যথাযথ ব্যক্তির হেফাজত থেকে আসতে হবে, তাহলে এটা মিস্ত্রি জানাবে। শিবু ইসলাম ভাইয়া, আপনি কি স্যার? কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, ওই যে আমি বলতে চাচ্ছিলাম স্যার, ওই যে দলিলের সংজ্ঞায় যে 11টা আছে স্যার, না ইয়াতে ওই যে আপনার আইডি, তারপরে হচ্ছে হাতের রেখা, তারপরে তালু রেখা, এগুলো যদি 11টা না হয়, আমি 10টা লিখে ফেলি স্যার, একটা দেখা যাচ্ছে মুখে বললো না, তখন কি হবে স্যার?
এটা তো বিশেষজ্ঞর মতামত, তাই না? স্যার বিশেষজ্ঞের মতামত। জি, 45 নাম্বার সেকশনের কথা বলতেছেন নাকি? জি স্যার, জি। আপনি কি 45 নাম্বার সেকশনের কথা বলছেন ভাইয়া? জি স্যার, আমি শুধু 45 না, এরকম অনেক প্রশ্ন আছে স্যার, যেখানে দেখা আছে যে 7-8টা শর্ত আছে, মানে 8টা শর্ত আছে যে আমি দিতে পারলাম না, আমি 6টা দিলাম, তখন কি হবে? এই প্রশ্নের উত্তর দেওয়া তো খুব কঠিন। কি হবে না হবে আপনার লেখা উচিত সবগুলো। এখন মার্ক যিনি খাতা দেখবেন তার মন মানসিকতা কেমন হবে সেটার উপরে আপনার মার্ক ডিপেন্ড করবে, যে আসলে সে লেখছে ভালো বা বলে গেছে সমস্যা নাই, এতটুকুই যথেষ্ট। এখন কি হবে এইটার প্রশ্ন উত্তর দেওয়া ভেরি মাচ ডিফিকাল্ট। যেহেতু আমি স্যার শিমু ইসলাম, আপনি ওই দেখা গেল 11টা মনে নেই, 9টা মনে আছে। 8-এর পরে 9 লিখবেন, 8-এর পরে 10 লিখবেন, তারপরে 11 লিখবেন, দুইটা বাদ দিন, আরে লিখবেন না। আমি কি করতাম জানেন, এরকম যখন মনে থাকতো না তখন সংখ্যাই লিখতাম না, স্টার দিয়ে লিখতাম। হ্যাঁ, যে কোন এলাকা তুমি। জি স্যার, স্টার দেওয়াটাই বেটার স্যার, বাকিগুলো চিহ্ন দেওয়া লেখা। কারণ যখন আমি সংখ্যা দিচ্ছি তখন এক নজরে দেখে ফেলতেছি যে ও ওই খাতায় 11টা লিখলো একজন আর সে লিখলো 8টা, ঘটনা কি? হ্যাঁ, ওনাকে তার গুনতে হচ্ছে না। আর আমি যখন মানে স্টার পাই যে একটু, আমি আমার স্টার ব্যবহার পাইছে, আমি ঘর ব্যবহার করতাম ছোট্ট ছোট্ট করে, ঠিক আছে, যে আপনার রেক্টাঙ্গেল ব্যবহার করতাম, দুটো রেক্টাঙ্গেল ব্যবহার করতাম, ওইভাবে লিখতাম। তো ওই ক্ষেত্রে তো তাকে গুনতে হইতো। তা আপনি যে পদ্ধতি কথা বললেন যে 9-10 বাদ দিয়ে হঠাৎ করে 11-10 লিখে দিলে, ঠিক আছে ভাই, আপনার যা মনে থাকবে আপনার তো সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আপনি সবগুলো দেখার চেষ্টা করবেন। যদি না মনে থাকে যতটুকু পারেন আপনি আবার করে আসেন। মূল কথা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রশ্নটা লিখে আসবেন। সেটা একটু কোনোটা খারাপ হইতে পারে, কোনোটা ভালো হইতে পারে, কোনোটা আপনার মন মতে নাও হইতে পারে, বাট আপনার স্পেশাল ডিউটি হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন লিখে আসা। এটা দিয়ে মন খারাপ করার কোনো কারণ নাই যে আমার 10টা পয়েন্ট লেখার কথা ছিল, আমি 8টা পয়েন্ট লিখে আসছি, আমি বুঝি ফেল যাবে, এরকম কোনো কিছু না। সাহস কি আপনার যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে, অসৎ উপায় অবলম্বন না করে এদিক ওদিক না তাকায় শুধুমাত্র লিখবেন। আমি সবচেয়ে বেশি মন খারাপ হব আমাদের এই গ্রুপ থেকে যদি ধরেন পরীক্ষার রেজাল্টে আপনার খারাপ হইতেই পারে, কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার আগেই যদি আপনি খারাপ করে ফেলেন, তার বিভিন্ন রকম অসৎ উদ্দেশ্য, সেগুলোর জন্য অত্যন্ত মন খারাপ হয়। আমি ড্রাফটিং যে ভালো প্রশ্ন নিতে পারলাম না, তেমন এটা নিয়ে চিন্তা করতেছি। ওইটা নিয়ে টেনশন, ড্রাফটিং থাকবে যে কোনো একটা থাকবে, একটার বেশি দুইটা থাকবে না। সর্বোচ্চ গত বছর প্রত্যেক বছরের রেকর্ড দেখেন, যে কোনো একটা থাকবে। হয়তো বা ঠিক আছে আপনার মনে হইতে পারে যে সিভিল প্রসিডিউর থেকে একটা কিছু দিয়ে দিলে দরকার, তাহলে যেটা আমরা যতটুকু জানি ততটুকুই যথেষ্ট, আপনাকে রিভিশন দিয়ে দিতে পারবে। এখন আপনাকে কয়টা ড্রাফটিং এর কথা বলবো, ড্রাফটিং এর তো শেষ নাই ভাই। এখন আপনাকে যদি বলে যে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটা ড্রাফটিং করেন, আপনাকে অ্যারেস্ট বিফোর জাজমেন্টের জন্য একটা ড্রাফটিং করেন, অ্যাটাচ বিফোর জাজমেন্টের জন্য ড্রাফটিং করেন, আপনি একটা আপিল ড্রাফটিং করেন, একটা রিভিউ ড্রাফটিং করেন, আপনি একটা মানে দলিলের বাতিলের মোকদ্দমা ড্রাফটিং করেন, দলিল সংশোধনের মোকদ্দমা ড্রাফটিং করেন, স্পেসিফিক প্রেফারেন্স কন্ট্রাক্ট অ্যাক্ট 12 নম্বর সেকশনে ড্রাফটিং করেন, 8 নম্বর সেকশনে ড্রাফটিং করেন, 9 নম্বর সেকশনে ড্রাফটিং করেন, আপনি জামিনের জন্য ড্রাফটিং করেন, জামিন না মঞ্জুর হলে হায়ার কোর্টে, ঠিক আছে, আপনি বিভিন্ন মিসসেলেনিয়াস ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেসে ড্রাফটিং করেন। আপনাকে কয়টা কথা বলবো, কমপক্ষে 500টা ড্রাফটিং এর কথা আমি বলতে পারি। কোনটা দিবে, কিভাবে দিবে, ওইটার জন্য যদি আপনার সময় নষ্ট করা যাবে কোনোভাবে, যে কোনো একটা ড্রাফটিং দিয়ে আপনার যদি কপাল ভালো হয়ে যায়, বা আপনি যতটুকু জানেন যে একটা কোর্টের নাম লিখতে হয়, বাদী বিবাদীর নাম লিখতে হয়, যদি আপনার কমন পড়ে যায় কথাবার্তার সাথে, আপনি এখন বার কাউন্সিল থেকে একটা প্রশ্ন ড্রাফটিং দিয়ে থাকেন, তো বার কাউন্সিলের ড্রাফটিংটা আপনি জানেন, 5 ধারায় একটা ড্রাফটিং দিতে পারেন। আপনি ক্রিমিনাল প্রসিডিউরের রিভিশনের ব্যাপারটা আপনি জানেন, আপনি 9 জানেন,
যে কোনো মামলা ড্রাফট করতে সিভিল প্রসিডিউর আমি বলেছি যে এই 3টা বিষয় মনে রাখবেন, তারপরে এই বিষয়গুলো দিয়ে করবেন। তো এখন আমি ড্রাফটিং করতে যে অন্য জায়গায় দুর্বলতায় পড়ে যাবেন, এই জন্য আমি দেখেন প্রত্যেকবার প্রশ্ন দেখেন আপনি একটার বেশি যদি, হ্যাঁ একটা থাকে, কখনো নাও থাকে, আবার একটা অধিকাংশ সময় থাকে। কোনটা আমি আপনাকে ইম্পর্টেন্ট কথা বলবো যে এই ড্রাফটিংটা আপনার কাছে ইম্পর্টেন্ট? তাহলে স্যার ড্রাফটিং তো একটা আপনার হাইট দিতে পারবে না। কোনোভাবেই না। আপনি দেখেন না বিগত সালের প্রশ্নগুলো, কোনোভাবেই না। তাহলে এই ড্রাফটিং এর পিছনে যদি আমি আপনাকে সময় নষ্ট করতে বলি সব সময়, তাহলে আপনি অন্য প্রশ্ন, আপনি প্রবলেমেটিক প্রশ্ন দিবে, সেই প্রবলেমেটিক প্রশ্ন দিবে এই অ্যানালাইসিস এর মধ্যে থেকে। আপনি এই অ্যানালাইসিস এর প্রশ্নের উত্তর থেকে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন অ্যানসার করতে হবে, এইটা মাথায় রাখবেন। আর ড্রাফটিং দেখবেন হঠাৎ করে আপনাকে রিভিশন দিয়ে দিচ্ছে, দলিল বাতিলের সরি বিভিন্ন আদেশের দরখাস্ত দিতে বলছে। এই যে একতরফা থেকে আপনাকে রদ্রহিত করার জন্য দরখাস্ত, কত কথা বলবো আমি আপনাকে, দলিল সংশোধনের জন্য বলবো, আপনাকে পক্ষভুক্ত করার জন্য আবেদন দিই, কতগুলো আপনি নেবেন ড্রাফটিং বলেন? যার যেমন ইচ্ছা মনে চাইছে 2-4টা ড্রাফটিং দিয়ে রাখছে, কেউ করলো করলো, না করলো না করলো। স্যার হ্যাঁ। সবচেয়ে ভালো স্যার বিগত সালে যে ড্রাফটিং গুলো আছে স্যার ওখান থেকে পড়লে একটা চলে আসবে স্যার, রিডিং করে গেলেও লিখতে পারবে স্যার। ওইটাই কোর্টের নাম, পার্টির নাম এতটুকু জানি, আর বিষয়টা বলছেন, আর বাকি কথাগুলোতে স্লাইডছে আপিল আর রিভিশনটা দেখে ফেলবেন। আর দরখাস্ত লেখা তো শিখেই গেছেন যে দরখাস্ত কিভাবে লেখে, একটা এফিডেভিট শিখে ফেলবেন যে এফিডেভিটে কি কি বিষয় থাকে, যেটাই আসুক আপনি আপনার মতো করে অ্যান্সার করে আসেন, তাই না? জি স্যার। তাছাড়া কোনো উপায় আছে বলেন? আমি কয়টা আপনাকে ড্রাফটিং শিখাবো? সেই সময় পাবো আমরা? কখনোই পাওয়া যায় না। একবার মনে করছিলাম যে প্রত্যেক দিন খালি ড্রাফটিং করাবো, একটা ড্রাফটিং শিখাইতে হলে আপনাকে কমপক্ষে 1-1.5 ঘন্টা শুধুমাত্র ওইটার পিছনে, আর কিচ্ছু করা সম্ভব না, বইতে শেষ করতে পারি। এখন কোনটা ড্রাফটিং আসবে, কিভাবে আসবে, আমি কোর্টে এখনো গেলামই না, আমি কখনো কোর্টেই যাইনি, আমি ড্রাফটিং বড় ড্রাফটিং আর হয়ে যাব, এটা হইল? স্যার আপনি যেটা আমাদের মানে যে হিংসটা দিয়েছিলেন স্যার, যে আমরা তো আর ড্রাফটিং এর এক্সপার্ট না, আমরা আইনজীবীও না, সো আমাদের বেসিক স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, ভিতরে কি লিখলাম না লিখলাম ওটা মানে ধরেন হচ্ছে আপিল রিভিশনের একটা স্ট্রাকচারটা কি হয় সেটা দেখতে হবে। আপিল রিভিশন এবং হচ্ছে ক্রিমিনাল মামলা একটা জামিন 497 498 এর একটা দেখে রাখবেন, শেষ। এই 3টে দেখে রাখবেন। আবার ওইদিকে সিভিল মামলাতে আপনি ওয়ার্ডার থেকে কয়েকটা দেখে রাখলেন, সাজাজ একতরফা রদ্রহিতকরণ, তারপরে হচ্ছে প্লেইন রিজেকশনের সাথে 17তে একটু দেখে রাখলেন, তারপরে হচ্ছে 39 দেখে রাখলেন, 38 দেখে রাখলেন, শেষ। আর এগুলো এত দেখা লাগবে না, যেগুলো একটা দেখবেন বিষয় কিভাবে লেখে, কথাগুলো কি থাকে, ভিতরের কথাগুলো, প্রশ্নের যেটা থাকবে সেটা লিখে দিবেন, প্রশ্নের যা থাকে প্রশ্নে একটা ঘটনা দিয়ে দিবেন, সেই ঘটনার উপরে ভিত্তি করে কথা লিখে দিবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ দেখি না, ওটা তো আরো সহজ, যেটাই আসবে সেটাই লিখবেন। নাকি ভয় লাগে? ভয় নাই স্যার, কিসের ভয়? নাকি নাকি আমাদের তো বাদ দিয়ে খালি এই যে কয়েকদিন আছে শুধু খালি ড্রাফটিং করবো আমরা? আর স্যার দরকার নেই স্যার, এটাও করা যায় নাকি বলেন? আগামীকাল থেকে শুধুমাত্র আমরা ড্রাফটিং দেখি, আমাদের তো যা পড়া হয়েছে তা তো হয়েছে, রিভিশন দিতে পারবেন না আপনারা? ড্রাফটিং যখন দেখি এটা শুরু থাকে কেন? হ্যাঁ স্যার ড্রাফটিং দেখা যায় স্যার, একদিন স্যার যদি বিষয়গুলো নিয়ে একটু তাহলে কালকে শুধুমাত্র আমরা, হ্যাঁ স্যার আপনি অনুমতি দিলে আমি একটা ড্রাফটিং এর একটা নোট রেডি করছি,
আমি সেটা গ্রুপে দিয়ে দিলাম। আপনি মানে একদম মানে বিগিনার লেভেলের যে ড্রাফটিং গুলো হয়, একটা আরজিও আমার 2 পাতার বেশি হয় নাই। সো আপনি একটু চেক করে যদি আপনি অ্যাপ্রুভ করে দেন তাহলে গ্রুপে দিয়ে দিব। আপনি সেটা আমার কাছে মনে হয় আপনি একদিনেই বুঝাইতে পারবেন স্যার। আমার কাছে মনে হয় এই সময় থিওরির প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত। কারণ আসলে থিওরিটাই ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ড্রাফটিং একবার দেখলে মনে থাকবে স্যার। ওটার জন্য আরো 5 দিন সময় আছে। আমার 1 দিন সময় ব্যবহার করলেই আমার কাছে মনে হয় যে আমরা একদিন আপনি আমাদেরকে সবটা বুঝিয়ে দিলেন, আর হচ্ছে আমরা প্রতিদিন 1 ঘন্টা করে ওটা দেখলাম, তাইলে আমার কাছে মনে হয় যে বিষয়টা একটু ভালো হবে স্যার। ঠিক আছে, দিয়ে রাখেন, ওটাও দিয়ে রাখেন। আর প্রত্যেকটি বইয়েই তো আপনার ড্রাফটিং, যেই জায়গায় আপনি বুঝছেন না সেটা আমাকে বলেন যে ভাইয়া আমাকে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার কোন বই আপনার কাছে আছে, সেই বই আপনার কাছে আমার কাছে আছে, বা আপনার ছবি তুলে পাঠান যে কেন এইটা এখানে লিখলো বা কিভাবে লিখলো আমি বুঝতে পারছি না, আমি সেটা নিয়ে কথা বলি। আপনারা অধিকাংশই আমি জানি যে লিখিত মাস্টার ফলো করেন, তাহলে আমাকে দেন যে লিখিত মাস্টারের এই যে আমি পড়ছি কিন্তু এই জায়গায় আমি বুঝতে পারছি না, যে এই জায়গায় আমি কি লিখবো সেটাই আমি বুঝতে পারছি না। আমাকে বলেন যে এইটা আমি বুঝতে পারছি না, কোথেকে আসতেছে সেটা আমি বুঝতে পারছি না। চেষ্টা করেছেন? না আসলে স্যার আমার আমার ক্ষেত্রে ব্যতিক্রম, আমি তো খুব অল্প সময়ে প্রস্তুতি নেওয়া তো। জি, আমি জাস্ট ওই 3 দিন যখন এক জায়গায় গেছি স্যার তখন থেকে শুরু করেছি, এই জন্য ওই ড্রাফটিংটা কখনো আমার দেখার সুযোগই হয়নি। স্যার আমি এটা বলতে স্যার মানে বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো কিছু দেখাই দেন বা আপনি মানে আপনার কাছে শোনার পরে সেটা আমাদের কাছে ইজি মনে হয়। আমি সৌরভ ভাই তারপরে কিবিয়া ভাই এটা নিয়ে কথা বলছিলাম, মানে আপনি কোনো কিছু প্রদর্শন করার পর সেটা আমাদের কাছে মনে হয় যে অনেক ইজি মনে হয় আর কি। ব্যাপারটা এরকমই আর কি, অন্য কিছু না। আর আমরা তো আপনাকে অন্য কোথাও ওকে কিছু শিখাচ্ছি না। ওকে, সমস্যা নাই। আমরা পড়ানোর সাথে সাথেই 10 মিনিট 15 মিনিট যা পারি এই 4-5 দিন যেখানে আছে 4-5টা বিষয় নিয়ে একদিন শুধুমাত্র বিভিন্ন দরখাস্ত কিভাবে লিখবেন সেই দরখাস্ত বিষয়ে একদিন বলবো, মানে সিভিল মামলাতে দরখাস্ত নিয়ে কিভাবে হয়, সিভিল মামলাতে মামলার বিষয়ে অলরেডি আমি একদিন কথা বলছি। জি স্যার। এবং স্যার ওই যে জামিন টামিন বলছিলেন স্যার। আর একদিন হলো আমি একসাথে আপিল রিভিশন এবং হচ্ছে এই জামিন সংক্রান্ত কথা বলে দিই। আল্লাহ যদি কবল পড়ায় পড়বে, না পড়লে যা আসবে লিখে আসবে ওইভাবে। ঠিক আছে?